বিসমিল্লাহির রহমানির রহিম। কপিফাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে বটম ক্লিন পদ্ধতিতে কিভাবে আমরা ট্যাঙ্কটাকে নির্মাণ করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে বটম ক্লিন পদ্ধতিতে আমরা যে ট্যাঙ্কটা নির্মাণ করলাম এবং ট্যাঙ্কের মধ্যে পানি দিলাম, এই পরিষ্কার পানিটাকে আমরা কিভাবে মাছের চাষ উপযুক্ত পানি হিসেবে তৈরি করব। তো আজকে মূল আলোচনায় হলো পানির প্রিপারেশন বা ওয়াটার প্রিপারেশন, এই বিষয়টা নিয়ে। বন্ধুরা, আমরা যখন একটা ট্যাঙ্কে পানি দ্বারা পূর্ণ করব, সেই পানিটা আমাদের সাধারণত আমরা সাবমার্সিবলের পানি বা ভূগর্ভস্থ পানিটাকে ব্যবহার করি। তো ভূগর্ভস্থ পানিতে কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটার সম্বন্ধে আমাদেরকে প্রথমে জানা দরকার। তো ভূগর্ভস্থ যে পানিটা আমরা ট্যাঙ্কে পরিপূর্ণ করলাম, সেই পানির ভিতরে সর্বপ্রথম যে সমস্যাটা থাকে সেটা হলো আয়রনের সমস্যা। আমাদের দেশে সব জায়গাতেই কম বেশি পানিতে আয়রন কিছুটা পরিমাণে থাকে, এবং এই আয়রনের সমস্যার কারণে মাছ চাষে আমাদের একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত হলো যে পানির যে টিডিএস, অর্থাৎ টোটাল ডিজলভ সলিড বলে যেটাকে বলে, সেটা হলো টিডিএস। তো আমাদের ভূগর্ভস্থের পানি এলাকাভেদে বিভিন্ন ধরনের টিডিএস হয়ে থাকে। তো উত্তরবঙ্গে আমাদের এটা নাটোর জেলা, এই নাটোর জেলার পানির টিডিএস সাধারণত 200 থেকে 250-র মধ্যে থাকে। তৃতীয় আমাদের যে সমস্যাটা থাকে সেটা হলো পানির স্যালিনিটি, যে পানিতে কি পরিমাণ লবণ দ্রবীভূত থাকে। বন্ধুরা, এখানে টিডিএস এবং স্যালিনিটির মধ্যে একটু সামান্য পার্থক্য আছে, যে পানিতে বিভিন্ন ধরনের লবণ দ্রবীভূত থাকে এবং বিভিন্ন ধরনের সলিড পার্টও দ্রবীভূত থাকে। তো এই সমস্ত দ্রবীভূত পদার্থকে একত্রে বলে টিডিএস, আর পানিতে শুধুমাত্র যে লবণটা দ্রবীভূত থাকে সেই লবণটাকে বলা হয় স্যালিনিটি। তৃতীয় আমাদের যে সমস্যাটা থাকে সেটা হলো অ্যামোনিয়া, অর্থাৎ পানিতে কি পরিমাণ অ্যামোনিয়া আমাদের আছে। আমরা ভূগর্ভস্থ থেকে যে পানিটা পাই আমাদের কাছে হয়তো মনে হতে পারে সেই পানিতে কিন্তু কোনো অ্যামোনিয়া নাই, কিন্তু ধারণাটা ভুল বন্ধুরা। ভূগর্ভস্থ থেকে তোলা পানিতেও অ্যামোনিয়া থাকতে পারে। সুতরাং এই অ্যামোনিয়া আমাদের জন্য একটা বড় সমস্যা। আর চতুর্থ হলো আমাদের ডিও, অর্থাৎ ডিজলভ অক্সিজেন। এই ডিজলভ অক্সিজেন পানিতে আমাদের কি পরিমাণ আছে সেটা আমাদেরকে জানতে হবে। আর মূলত জানার বিষয় যেটা, সেটা হলো যে আমার এলাকার যে পানিটা, সেই পানিটা কি পরিমাণ অক্সিজেন ধারণ করে রাখতে পারে সেটা আমাকে জানতে হবে। এই জন্য আমাদেরকে ডিওটা নিয়ে আলোচনা করতে হবে। এবং সর্বশেষটা হলো আমাদের পিএইচ, অর্থাৎ পানির পিএইচ এর পরিমাণটা কত সেটা আমাদেরকে জানতে হবে। পিএইচটা বোঝানো হয় পানির অম্লত্ব এবং ক্ষারত্ব দ্বারা, অর্থাৎ পানিটা আমাদের অম্লধর্মী, নিরপেক্ষ, না ক্ষারধর্মী। তো বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে প্রত্যেকটা প্যারামিটার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমরা আলোচনা করব পানিটাকে আমরা কিভাবে প্রিপারেশন করব। তো পানি প্রিপারেশনের জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে যে মাছ চাষের জন্য উপযুক্ত পানি কোনটা। আমরা যে পানিটা পান করি সেটা কি মাছ চাষের জন্য উপযুক্ত? না বন্ধুরা, আমরা যে পানিটা পান করি সেটা কখনোই মাছ চাষের জন্য উপযুক্ত না। আমরা যে পানিটা পান করি সেই পানিটা হলো নিরপেক্ষ একটা পানি, যার পিএইচ এর মান থাকে 7। আর মাছ চাষের জন্য উপযুক্ত যে পানি, তার পিএইচ হওয়ার দরকার সাধারণত 7.5 থেকে 8.5-এর মধ্যে। অর্থাৎ মাছ চাষের পানিটা হবে কিছুটা আমাদের ক্ষারধর্মী। আমরা জানি যে পিএইচ হলো একটা পানির নর্মাল, সাধারণ স্বাভাবিক অবস্থায় হলো 7। অর্থাৎ যে পানিটা নিরপেক্ষ, অর্থাৎ যে পানির ভিতরে কোনো ক্ষারও থাকে না, কোনো অম্লও থাকে না, সে পানিটা হলো নিরপেক্ষ পানি, পানযোগ্য পানি, যার পিএইচ এর মান থাকে 7। যদি 7 থেকে এই মান কমতে থাকে তাহলে সেই পানিটা হয়ে যায় আমাদের অম্লধর্মী পানি। আর 7 থেকে যদি এই মানটা বাড়তে থাকে তাহলে সেটা হয়ে যায় আমাদের ক্ষারধর্মী পানি। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের পানযোগ্য পানি হলো নিরপেক্ষ, কিন্তু মাছ চাষের জন্য উপযুক্ত পানি হলো ক্ষারধর্মী। সুতরাং আমরা কি করব, ট্যাঙ্কের পানিটা যাতে ক্ষারধর্মী হয় তার জন্য আমরা সেটাকে, তার পিএইচ কে নিয়ে আসবো 7.5 থেকে 8.5-এর মধ্যে। আমাদের ভূগর্ভস্থ পানির পিএইচ যদি 7 থাকে তাহলে সেটাকে 7.5 থেকে 8.5-এ উন্নতি করার জন্য আমরা কি করব, এখানে কিছুটা চুন ব্যবহার করব। চুন যখনই ব্যবহার করব, বন্ধুরা আপনারা জানেন চুন হলো একটা ক্ষারধর্মী পদার্থ, অর্থাৎ পানির পিএইচ কে বাড়ানোর জন্য চুন ব্যবহার করা হয়। সুতরাং আমরা কিছু পরিমাণ চুন ব্যবহার করে দেখবো যে পানির পিএইচ 7 আসছে কিনা। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো যে পানিতে আমাদের এই টিডিএসটা কত আছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। আমাদের এই এলাকাতে পানিতে সাধারণত টিডিএস থাকে 200 থেকে 250-এর মধ্যে। মাছ চাষের জন্য কি 200 থেকে 250 উপযুক্ত? না বন্ধুরা, মাছ চাষের জন্য টিডিএস 450 থেকে 800-এর মধ্যে হতে হবে। কোনো মাছের জন্য 400, কোনো মাছের জন্য 500, আবার কোনো মাছের জন্য 800 বা 850 হতে পারে। যে কারণে এই টিডিএসটাকে নিয়ন্ত্রণে আনার জন্য বা টিডিএস এর মানটাকে ঠিক করার জন্য আমরা সাধারণত পানিতে লবণ ব্যবহার করব। এবং সেই সাথে আমাদের পানিতে যাতে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, পেরিফাইটন, এই সমস্ত পদার্থ বা এই সমস্ত অণুজীব এবং এই সমস্ত প্রাকৃতিক খাদ্য যাতে পানিতে তৈরি হয়, তার জন্য আমরা বিশেষ কিছু ফর্মুলা ব্যবহার করব।
তো প্রথমে আমি বলি যে 1 লক্ষ লিটার একটা ট্যাঙ্কের পানির প্রিপারেশনের জন্য আমাদেরকে প্রথমে ওই ট্যাঙ্কিতে ফুল 1 লক্ষ পানি দ্বারা পরিপূর্ণ করতে হবে। এবং 1 লক্ষ লিটার পানি পরিপূর্ণ করার পরে প্রথমে আমরা সেখানে কি করব, আমরা 2 কেজি পাথরের চুন ব্যবহার করব। 2 কেজি পাথরের চুন ব্যবহার করলে আমাদের পানির পিএইচটা বেড়ে যাবে। এর পরবর্তীতে আমরা 2 কেজি লবণ ব্যবহার করব। কোন লবণ বন্ধুরা? যেটা আমরা সাধারণত গরুকে খাওয়াই, মোটা লবণ, র সল্ট বলে, যেটা সমুদ্র থেকে সরাসরি আহরণ করা হয়, যে লবণের মধ্যে কিছুটা বালুও মিশ্রিত থাকে। এই ধরনের আমরা অপরিশোধিত লবণটাকে ব্যবহার করব পানির টিডিএসটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এরপরে আমরা সেখানে পানিতে যদি কোনো প্রকার জীবাণু থাকে, জীবাণু ধ্বংস করার জন্য সেই লবণের সাথে আমরা 5 গ্রাম থেকে 10 গ্রাম পরিমাণ পটাশ ব্যবহার করব। এটা কোন পটাশ বন্ধুরা? এটা হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বা ডাক্তারি পটাশ। আমরা লবণের সাথে পটাশ দিয়ে যখন রেখে দিব এবং তার পূর্বে চুন প্রয়োগ করেছি, এভাবে যখন 7 দিন রেখে দিব, এই 7 দিনে আমাদের 2টা উপকার হবে। 1 নম্বর উপকার কি? 1 নম্বর উপকার হলো যে পানিতে যে দ্রবীভূত আয়রনটা থাকে, সেই আয়রনটাই 7 দিনে ধীরে ধীরে ট্যাঙ্কির তলদেশে বসে যাবে। আর দ্বিতীয়ত হলো যে আমরা যেহেতু চুন ব্যবহার করছি, লবণ ব্যবহার করছি, পটাশ ব্যবহার করছি, পানিতে এক ধরনের অণুজীব বা জুও প্লাঙ্কটন তৈরি হতে থাকবে। যখন আমরা দেখবো যে পানিতে অতি ক্ষুদ্র ক্ষুদ্র, চোখে দেখা যাচ্ছে না, গ্লাসে নিলে বোঝা যায় কিছু একটা নড়াচড়া করতেছে, তখন বুঝবো এটাই আমাদের জিও প্লাঙ্কটন। এই জিও প্লাঙ্কটন যখন পানিতে তৈরি হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে আমাদের পানিটা মাছ বসবাসের উপযুক্ত হয়েছে, এবং তখনই আমরা এটাকে পোনা ছাড়ার জন্য ব্যবহার করব। বন্ধুরা, আমরা পরবর্তীতে আলোচনা করব যে এই যে আমরা চুন ব্যবহার করলাম, লবণ ব্যবহার করলাম, পটাশ ব্যবহার করলাম, আয়রনকে দূর করলাম, আমরা কি ধরনের চুন ব্যবহার করব, কি ধরনের লবণ ব্যবহার করব, পানির টিডিএস কে আমরা কত রাখবো, স্যালিনিটিকে কত রাখবো, ডিও কে কত রাখবো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি পানি প্রিপারেশন সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আমাদের নাম্বার থাকবে, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের যদি আরো কোনো মন্তব্য থাকে, আমাদেরকে মন্তব্য করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, জনস্বার্থে সবাই যাতে এই বিষয়গুলো জানতে পারে। আজকে এ পর্যন্তই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।